আপনারা দেখছেন নিউজ টাইম। প্রাইম টাইম নিয়ে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই চোখ রাখতে হবে মালদহের দিকে, কারণ মালদায় এক তৃণমূল নেতাকে খুন করেছেন আরেকজন তৃণমূল নেতা। জন্মদিনের পার্টিতে গিয়ে ঘর বন্ধ করে কুপিয়ে খুন করা হয়েছে আবুল কালাম আজাদকে। জমি মাফিয়া, সেই জমি মাফিয়াকে খুন করছেন আরেক জমি মাফিয়া। অভিযুক্ত মাইনুল শেখ, তিনিও একজন তৃণমূল নেতা। নিহত আবুল কালাম আজাদ জমি মাফিয়া, খুনের অভিযোগ আরেক জমি মাফিয়ার বিরুদ্ধে। অভিযুক্ত মাইনুল শেখও তৃণমূল নেতা। বন্ধুর জন্মদিনের পার্টিতে দুজনেই উপস্থিত ছিলেন। আজাদ ও মাইনুল একসঙ্গে জমির ব্যবসা করতেন বলে জানতে পারা গিয়েছে। মালদহের ইংরেজ বাজার আবারও একবার উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল নেতাদের মধ্যেই পারস্পরিক সংঘর্ষ। এক তৃণমূল নেতাকে খুন করছেন আরেক তৃণমূল নেতা। দুজনেই জমি মাফিয়া, একজন খুন করছেন আরেকজনকে। জন্মদিনের পার্টিতে গিয়ে ঘর বন্ধ করে কুপিয়ে খুন নিহত আবুল কালাম আজাদ জমি মাফিয়া। তিনি খুনের অভিযোগ আরেকজন জমি মাফিয়ার বিরুদ্ধে। অভিযুক্ত মাইনুল শেখ, তিনিও একজন তৃণমূল নেতা, জমি মাফিয়া। বন্ধুর জন্মদিনের পার্টিতে দুজনেই উপস্থিত ছিলেন সেদিন, এমনটাই জানতে পারা যাচ্ছে। আজাদ এবং মাইনুল একসঙ্গে জমির ব্যবসা করতেন আগে। মালদহের ইংরেজ বাজারে খুন তৃণমূল নেতা। জন্মদিনের পার্টিতে ঘর বন্ধ করে কুপিয়ে খুন করা হয়েছে তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে। এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। দেখব। তৃণমূল নেতাকে খুন হতে হলো এক তৃণমূল নেতার হাতে। ঘটনাটি মালদার ইংরেজ বাজারের লক্ষ্মীপুর এলাকা। আবুল কালাম আজাদ এক দাপুটে তৃণমূল নেতা, যার পেশা ছিল অর্থাৎ মাটি ব্যবসা, এবং পাশাপাশি সেই এলাকারই আরেক তৃণমূল নেতার নাম মাইনুল শেখ, এরও ব্যবসা ছিল জমির ব্যবসা। এবং যেটা জানা যাচ্ছে, এই মাইনুল শেখ সে কিন্তু গত পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন, কিন্তু তারপরে যখন আবারও গ্রাম পঞ্চায়েতের সময় তাকে কিন্তু দল থেকে বাদ দেওয়া হয়। যথারীতি কংগ্রেসের টিকিট নিয়ে এই মাইনুল সেই সিটটি অর্থাৎ লক্ষ্মীপুরে পঞ্চায়েত সিটে জিতে এবং তারপরে পুনরায় কিন্তু আবার তৃণমূলে যোগদান করে, এবং তারপর থেকে দাপট বেরিয়ে যায় এই মাইনুল শেখের। এবং শুধু তাই নয়, মালদার বড় বড় তৃণমূল নেতার সাথে তার কিন্তু সখ্যতা রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, 9 বিঘা জমির জন্য এই মাইনুলের সাথে আবুল কালাম আজাদের কিন্তু তাদের মধ্যে বিবাদ বাধে, এবং সেই বিবাদ এতটাই চরম আকারে পৌঁছে যায়, যার ফলে কিন্তু খুন হতে হলো আবুল কালাম আজাদকে। এক জন্মদিনের পার্টিতে ডাকা হয়েছিল এই আবুল কালাম আজাদকে, এবং আগে থেকেই সেই পার্টিতে উপস্থিত ছিল মাইনুল শেখ এবং তার দলবল। এবং তারপরে কিন্তু সেই একটি ঘরের মধ্যে ঢুকিয়ে সে আবুল কালাম আজাদকে নৃশংসভাবে খুন করে এই মাইনুল শেখ এবং তার দলবল। এবং তারপরে সেখান থেকে তারা বেরিয়ে গেলে, এবং তারপরে যখন এই ঘটনা জানাজানি হয়, তখন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইংরেজবাজার থানার পুলিশ আসে, এবং এই ঘটনায় ইতিমধ্যে মাইনুল শেখকে পুলিশ আটক করেছে। এবং অর্থাৎ আবার কিন্তু যে এই ঘটনায় কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলের গোষ্ঠীকন্দল কিন্তু আবারও প্রকাশ্যে কিন্তু উঠে এলো। তবে এই 9 বিঘার জন্য যে তাকে খুন করা হয়েছে, অর্থাৎ আবুল কালাম আজাদকে খুন করা হয়েছে, তা কিন্তু পুলিশ নিশ্চিত। মালদা থেকে রাজীব ঘোষের রিপোর্ট, নিউজ টাইম। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তার কি অভিযোগ শুনবো। আমি শুনতে পেয়েছি যে আমাদের ইংলিশদার ব্লকে লক্ষ্মীপুরে ভোররাতে একজন খুন হয়েছেন, নাম আবুল কালাম আজাদ। তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি, লোকের কাছে, যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। দলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমরা জানি, পুলিশ তদন্ত করবে। কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন, আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, তদন্ত করুন, তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব তিনি কি বলছেন আমরা শুনবো।
পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা সমস্ত জায়গায় এরা ক্রিমিনাল, মাটির দালাল সমস্তকে নিজেদের দলে নিয়েছে। যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য, যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য, অ্যাক্টিভ সদস্য। স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব যেমন এটা কিন্তু যে ইললিগাল যে ব্যবসা তৃণমূল করছে বা তৃণমূলের দলের সঙ্গে যারা যুক্ত তারা যেভাবে অ্যাক্টিভভাবে এই সমস্ত ইললিগাল ব্যবসা করছে, জমি জায়গার ব্যবসাগুলো, তাদের সেই মুনাফার লাভের ভাগাভাগির গন্ডগোল থেকে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি কি বলছেন এবার শুনুন। রাজনীতি, এই সন্ত্রাসের রাজনীতি যারা করেন তাদের বক্তব্যের মধ্যেও চলে আসে। ভারতীয় জনতা পার্টি তাদের বক্তব্যের মধ্যে সব সময় একে মারতে হবে, ওকে পিটতে হবে, পুলিশ থানা জ্বালিয়ে দিতে হবে, এবং কেউ যদি আমাকে চোখ দেখায় তাহলে পরে আমরা চোখটা উবড়ে নিতে হবে, এই সমস্ত ঘৃণা, এই সমস্ত হেট্রেডের ভাষা, এই বক্তব্য ভারতীয় জনতা পার্টি রাখে। আর সিপিএম আর লেফট ফ্রন্ট যারা আছেন তাদের আর বেশি কথা না বলাই ভালো। 2011-র আগে 34 বছরের সন্ত্রাস বাংলার মানুষ ভুক্তভোগী। এখন আপনারা এই চুপ থাকলে ভালো। ফের রক্তাক্ত ভাঙড়ে প্রকাশ্যে একেবারে তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে আসলাম এটি বিরতির পর, আর এবার চোখ রাখতে হবে ভাঙড়ের দিকে, কারণ আবারও রক্তাক্ত ভাঙড়। একজন তৃণমূলের কর্মী, তৃণমূলের নেতাকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়। পরবর্তীকালে গুলি করে খুন করার পরেও তার মৃত্যু নিশ্চিত করতে তাকে কুপিয়ে খুন করা হয়। নিহত তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খা ইতিমধ্যেই বাড়ি ফেরার পথে যে তাকে হামলা করা হয়েছিল তার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্ঘটনাস্থলে গিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। খুন প্রমাণ করার জন্য সংগ্রহের কাজও শুরু হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মৌমিতা মিত্র। মৌমিতা, ইতিমধ্যেই খুনের যে তথ্য সংগ্রহের কাজ সেগুলো ইতিমধ্যে আমরা জানি শুরু হয়ে গিয়েছে। ফরেনসিক টিম সেখানে গিয়েছিল, পড়ে থাকা বাইক, রক্ত, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর পরবর্তীকালে তদন্ত ঠিক কোন দিকে এগোচ্ছে? দেখা একেবারে জালতাবেরিয়ার তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খা এবং তার সঙ্গে আরও যে দুজন তৃণমূল কর্মী যারা একই সঙ্গে ওই রাস্তা দিয়ে ফিরছিলেন, সেই দুজন প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন ইতিমধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে উত্তর কাশীপুর থানার পুলিশের তরফ থেকে। এবং যেহেতু তারা এই গোটা ঘটনার প্রত্যক্ষদর্শী, সেক্ষেত্রে তারা আততায়ীকে কিভাবে দেখেছিলেন, যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে 4 জন আততায়ী, তারা প্রত্যেকেই কিন্তু মুখ ঢাকা অবস্থায় এসেছিল এবং তারা অতর্কিতে হামলা চালায়। সেক্ষেত্রে প্রত্যক্ষদর্শীদের একটা স্কেচ তৈরি করার জন্য এই যারা আততায়ীরা রয়েছেন তাদের একটা স্কেচ তৈরি করার জন্য এই প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বিভিন্ন বয়ান নেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে ডেসক্রিপশন নেওয়া হচ্ছে। এবং যেহেতু এই গোটা ঘটনাস্থলে কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা নেই, সেক্ষেত্রে প্রত্যক্ষদর্শীদের বয়ান এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি পুলিশ টাওয়ার ডাম্পিং যে সিস্টেম, সেই সিস্টেমকেও কাজে লাগাচ্ছে। এবং একেবারে যে এলাকা রয়েছে, অর্থাৎ যেটা খুনের ঘটনাস্থল বা যেটা ক্রাইম স্পট, সেখানে কিন্তু একেবারে রাস্তার দুদিকেই ঘন জঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে ভেরি রয়েছে। সেক্ষেত্রে আততায়ীরা যদি কোথাও অতর্কিতে আলাদাভাবে তারা যদি ঘাপটি মেরে থাকে, সেটা কিন্তু কোনোভাবেই বোঝা সম্ভব নয়। এবং যে কারণে এই ঘটনা ঘটেছে, প্রাথমিকভাবে 4 রাউন্ড গুলি চালানো হয়, তারপরে একেবারে মৃত্যু নিশ্চিত করার জন্য ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছিল, চোখে মুখে বিভিন্ন জায়গায়, ঘাড়ের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। এবং ইতিমধ্যেই কাউকে কিন্তু এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি, অর্থাৎ যে 4 জন হামলা চালিয়েছেন বলে খবর, তাদের মধ্যে থেকে কাউকে চিহ্নিত করা যায়নি। যারা হামলা করেছিল তাদেরকে এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি। তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আমরা নজরে রাখবো নিহতের যিনি স্ত্রী, তিনি এই বিষয়ে কি বলছেন, শুনবো। ম্যাগি আর ডিম নিয়ে এক্ষুনি যাচ্ছি, এবারে আছি থানায়, দাদা আছে জগৎ মোল্লা, দাদা আছে, দাদা বেরিয়ে গেলে আমি চলে যাবো 9:30। দাদাও বেরিয়ে গেছে আর উনিও বাড়ি ফিরছিল। উনি বাড়ি ফেরার পরে বাড়ি আর ফিরতে দেয়নি, ওখানেই দুষ্কৃতীরা ওখানে বসেছিল। ওখানে বসে থেকে নৃশংসভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে, খুন করেছে, আমি এই খুনের শাস্তি চাই। আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই, আমি ফাঁসি চাই। আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই। আমি সিডি অফিসারের কাছে এটাই আমার আবেদন, সঠিকভাবে তদন্ত করুক এবং আমার স্বামীর সঠিক হত্যাকারীকে খুঁজে বার করুক। আমার 2টো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর মতো কিছু নেই।
আমি অসুস্থ, আমার বাচ্চাদের কে দেখবে, আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কি করে হবে, আমার বাচ্চাদের কে দেখবে, আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে সেভাবে। এবার আবারও একবার চলে যাবো প্রতিনিধি মৌমিতা মিত্রের কাছে। মৌমিতা, যেমনটা তুমি বলছিলে যে 4 জন দুষ্কৃতী তাদেরকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, কিন্তু সেক্ষেত্রে সেই জায়গাটায় তো সিসিটিভি ফুটেজ ছিল না, সিসিটিভি ক্যামেরা ছিল না, তাহলে সেক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করছে তদন্তকারীরা এই 4 জন দুষ্কৃতীকে ধরার জন্য? দেখো, যেটা ঘটনাস্থল সেখান থেকে 1 কিলোমিটারের মধ্যে হচ্ছে ভাঙড় থানা এবং তার সঙ্গে সঙ্গে বিজয়গঞ্জ বাজার। তো সেক্ষেত্রে বিজয়গঞ্জ বাজারে বেশ কিছু সিসি ক্যামেরা রয়েছে, যেখান থেকে রাস্তাটি একেবারে এই ঘটনাস্থল থেকে একেবারে এই রাজ্জাক খাঁয়ের বাড়ির দিকে চলে গিয়েছে। তো সেই সিসি ক্যামেরা দেখে বেশ কয়েকজন খুনের যে অ্যাপ্রক্সিমেট টাইম, সেই টাইম ফ্রেমটিকে ধরে বেশ সেখান থেকে যদি কাউকে চিহ্নিত করা যায় সেটার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং যেটা বলছিলাম যে এই গোটা ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বয়ান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা আততায়ীদেরকে একেবারে সামনে থেকে হামলা চালাতে দেখেছে, যদিও প্রত্যেকেই মুখ বাঁধা অবস্থায় এসেছিল বলে খবর পাওয়া যাচ্ছে। এবং যে কারণে প্রাথমিক পর্যায়ে তদন্ত এগিয়ে নিয়ে যেতে কিন্তু বেশ কিছুটা বেগ পেতে হচ্ছিল তদন্তকারীদের। তারা ইতিমধ্যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন, হোমিসাইড শাখার আধিকারিকরা এসেছিলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ফরেন্সিক টিম তারাও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন এবং এই নমুনাগুলিকে চিহ্নিত করে সেখান থেকে বেশ কিছু তথ্য পাওয়া যায় কিনা সেটাই দেখা হচ্ছে। এবং একেবারে যে স্পটটিকে বেছে নেওয়া হয়েছিল একেবারে পরিকল্পনা মাফিক বা স্ট্র্যাটেজিক্যালি ওই জায়গাটিকে বেছে নেওয়া হয় এবং কোন সময়ে এই রাজ্জাক খান তিনি বাড়ি ফিরবেন সেই সময়টাও কিন্তু আগে থেকে জেনে তথ্য বা স্ট্র্যাটেজিক্যালি ওই জায়গাটাকেই ধরা হয়েছিল, কারণ ওই পথে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, কোনো মানুষের সামনে নেই। আপাতত তোমায় ধন্যবাদ মৌমিতা। এই খুনের ঘটনায় শওকত মোল্লা তিনি কি বলছেন শুনবো। এখান থেকে আরো ধরুন 500 মিটার দূরে ওনার বাড়ি, প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করতো। আসলে ও আমাদের একজন সক্রিয় লিডার ছিল এবং ওর জনপ্রিয়তাটা খুবই ভালো ছিল, এটাই হলো ওর কাল। হাতিছাড়াতে একটা মিটিং করেছে, এখানে বিজয়গঞ্জ পার্টি অফিসে একটা মিটিং করেছে, দুটো মিটিং করে ও বাড়ি ফিরছিল রাস্তায় এই ঘটনা। দেখুন, আমরা ইতিমধ্যে আননোন এফআইআর করেছি এবং আমরা বিরোধীদের কাজ, এখানে যারা আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারাই ঘটনা ঘটিয়েছে, এটা আমার 100% বিশ্বাস। ওনার সঙ্গে দুজনকে উনি রাস্তায়, যে তাদের বয়ান অনুযায়ী তাদেরকে রাস্তাতে তুলে নিয়েছিল, তারা বাড়ি যাচ্ছিল, তাদের বাড়িটাই সামনে, এবং যখন ওকে গুলি করে তখন এরা ভয়তে পালিয়ে যায়। তাদের বয়ান অনুযায়ী এইটুকু পাওয়া যাচ্ছে। পুলিশ ইনভেস্টিগেশন চলছে, দেখা যাক। রাজ্য প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমার কথা হয়েছে। আমি আশা করি যে সঠিক তথ্য উদ্ঘাটন হবে এবং দোষীরা শাস্তি পাবে। আমরা পরিবারের পাশে আছি, আমরা পরিবারের সব ধরনের দায়িত্ব আমরা নিচ্ছি, পরিবারের পাশে আমরা থাকব। এই ঘটনায় আপনারা দেখলেন শওকত মোল্লা তিনি একেবারে রাজনৈতিক খুন বলছেন এটিকে, অন্যদিকে আইএসএফ কেও তিনি এই খুনের পেছনে দায়ী করছেন। অন্যদিকে নওশাদ, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন শুনবো। রাজ্জাক খাঁকে যে খুন করেছে এর চূড়ান্ত প্রতিবাদ করছি, সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো রাজনৈতিক কর্মী না দেখে ভাঙড়ের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে এই হিসাবে তদন্ত করা হোক, যে বা যারা যুক্ত একটাও না ছাড় পায়, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা বারবার ভাঙড়কে চাইছি বোম গুলি মুক্ত ভাঙড় হোক, হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক। দুর্ভাগ্য আমাদের ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফকে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। ওই দিন 3 জন ছিল, যখন তাকে খুন করা হয় 2 জন তাকে ছেড়ে চলে গিয়েছে। এখন একটা সন্দেহ থেকে যাচ্ছে ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। আগে একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল, প্রেশার দিয়ে চাপ দিয়ে এখন শওকত ঘনিষ্ঠ করেছে। এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ। একাধিক ইকুয়েশন উঠে আসছে এই খুনের রহস্যের পিছনে। কঠিন সময় চলে গেল রাজ্জাক, আরাবুলের কথা বলতে গিয়ে কি বলছেন আরাবুল ইসলাম শুনবো। পঞ্চায়েত জন্য খুব অবগত পাই। 2018 সাল থেকে টানা আমার সাথে রাজ্জাক ছিল। যখন আমি যখন আমার ওই মার্ডার কেসটা আমি জেল খাটি, সেই সময়টা রাজ্জাক শওকত মোল্লার সাথে চলে যায়। এমন দিন ছিল না কোনোদিন দুপুরে একা খেয়েছি। রাজ্জাক আমার সাথে প্রতিদিন প্রতিনিয়ত দুপুরবেলা যা ভাত আনতো আমরা দুজনা 2 ভাই খেতাম। এটা ভাঙড়ের প্রতিটা মানুষ জানে, তারা বিডিও অফিসে পঞ্চায়েত সমিতিতে গেছে, তারা জানে রাজ্জাক আমার অত্যন্ত প্রিয় ছিল। আজকে
কলেজ ফেস্টে একেবারে উদ্দাম নাচছেন টিএমসিপি নেতা। হাতে মদের গ্লাস নিয়ে একজন মহিলার সঙ্গে উদ্দাম নাচ করছেন তিনি। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর, আর এবার চোখ রাখবো কলেজ ফেস্টে উন্মত্ত বেলি ডান্স এক মহিলার সঙ্গে টিএমসিপি নেতার। তিনি আমরা এর রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে দেখছি এই টিএমসিপি নেতা দাদারা নানানভাবে তাদের কীর্তিকর্ম সব সামনে আসছে। ঠিক তেমনই বেলঘড়িয়া কলেজের একটি ভিডিও এটি, যেখানে ফেস্টে এক মহিলার সঙ্গে মাথায় মদের গ্লাস নিয়ে উন্মত্ত বেলি ডান্সে মত্ত রয়েছেন এক টিএমসিপি নেতা, নাম রানা বিশ্বাস। মদের গ্লাস হাতে নিয়ে বেলি ডান্স নেতার। ভিডিওটি কলেজ ফেস্টের নয় এমনটা দাবি করা হচ্ছে অধ্যক্ষের তরফে, পারিবারিক অনুষ্ঠানের ভিডিও। এই রানা বিশ্বাস তার দাবি এটি একটি পারিবারিক অনুষ্ঠানের ভিডিও, এটি কলেজ ফেস্টের ভিডিও নয়। কলেজ ফেস্টে মহিলার সঙ্গে উন্মত্ত বেলি ডান্স। এই ভিডিও প্রকাশ্যে আসার পর অভিযুক্ত তৃণমূল নেতা রানা বিশ্বাস তার এই বিষয়ে কি সাফাই শুনবো। 2024 সালের 9 মার্চ সম্ভবত সায়েন্স সিটির পাশে অর্কিড বলে একটা ম্যারেজ হল আছে, আমাদের পাশের পাড়াতে দীপা ভৌমিক বলে একজনের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, ওখানে আমাদের প্রত্যেকের পাড়ার অনেকেরই নিমন্ত্রণ ছিল। ওইখানেই এটা হয়েছে। ওখানে তারা রাশিয়ান বেলি ড্যান্সারের একটা ট্রুপ তারা রেন্টে এনেছিলেন ওখানে। তো আমাকে যথারীতি, আমি এখানে খুবই পরিচিত, আমাকে সবাই ভালোবাসে, আমাকে হাত ধরে টেনে নিয়ে গেছে, তুমিও নাচো। তখন অ্যানিমেল সিনেমাটা বেরিয়েছিল। তো ওই গ্লাসের মধ্যে এখানে যারা আছে তারা প্রত্যেকেই জানে যে আমি মদ, সিগারেট, পান কিচ্ছু খাই না, বিয়ে বাড়িতে গেলেও কিছু খাই না। তো ওই রাশিয়ান যে বেলি ডান্সারের দেখবেন তার মাথায় একটা জলের বোতল রয়েছে বিসলারি, ওখান থেকেই কিছুটা জল আমার ওই গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছে। আর এখন যেহেতু মনোজিৎ মিশ্র ট্রেন চলছে, তাই কিছু গণমাধ্যম এবং কিছু রাজনৈতিক দল সব ছাত্র নেতাকেই মনোজিৎ মিশ্র বানিয়ে দিতে চাইছে। ভেতর বাইরের কথা বলবো না, আমি বলবো যে করেছে বেশ করেছে, আরো বেশি করে করো, অন্তত 4টে লোক বেশি করে ভালো করে আমাকে চিনবে আগামী দিনে। অন্যদিকে ভিডিওটি কলেজ ফেস্টেরই নয় এমনটাই দাবি কলেজের অধ্যক্ষের। এ বিষয়ে শুভ্রনীল সোম, অধ্যক্ষ কলেজের, তিনি কি বলছেন আমরা শুনবো। এটা সর্বৈব মিথ্যে একটা প্রচার হচ্ছে, মানে সমস্ত ছোট বড় নিউজ চ্যানেলগুলোতে। আমি জানি না কেন, মানে এই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, মানে যেটা নেত্রীর ছবি পরিবেশন হয়েছে, সেটার সঙ্গে আমাদের কলেজের কোনো সম্পর্ক নেই। এটা কলেজের প্রেমিসেস নয়, ফেস্টেরও কোনো অনুষ্ঠান নয়। এটা কেন কলেজের নাম এটা এই নৃত্যের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, আমি সত্যি খুব অবাক। মানে কিন্তু আপনাদের অবগতির জন্য আপনাদের জানাচ্ছি, এটার সঙ্গে কলেজের কোনো সম্পর্ক নেই। এটা কলেজের ফেস্টও নয় এবং এটা কলেজ প্রেমিসেসও নয়। এটা কোথাকার কি ভিডিও আমার জানা নেই, এবং এই যেটা প্রচার হচ্ছে কলেজের নাম দিয়ে, সেটা সর্বৈব মিথ্যে। রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নিশানা এবার নরসিংহ দত্ত কলেজ। এই খবর ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকো। ফিরে আসলাম বিরতির পর, আর এবার চোখ রাখবো হাওড়ার নরসিংহ দত্ত কলেজ। সেখানে র্যাগিং কাণ্ডের কথা বেশ কিছুদিন ধরেই খবরে রয়েছে। এবার সেখানে বহিরাগতের প্রবেশ, এই নিয়ে অরূপ রায়, মন্ত্রী অরূপ রায় তিনি নিশানা করছেন কলেজের প্রিন্সিপাল এবং পরিচালন সমিতির দিকেই। টিএমসিপি নেতা সৌভিক রায়ের নাম এই ঘটনায় প্রকাশ্যে আসলেও তদন্তে নির্দোষ পাওয়া গেছে, দলীয় তদন্তে নির্দেশ পাওয়া গেছে, এমনটাই দাবি মন্ত্রীর। মুর্শিদাবাদের সুতি, সেখানেও পথশ্রী প্রকল্পের জায়গায় রাস্তার একেবারে বেহাল দশা, একেবারে হতশ্রী অবস্থা। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। যেন নামেই শুধু পথশ্রী প্রকল্প, কিন্তু পথশ্রী প্রকল্পের নামে রাস্তার একেবারে হতশ্রী অবস্থা। ঠিক এই ছবি ফুটে উঠেছে মুর্শিদাবাদের সুতিতে। রাস্তার একেবারে এমন বেহাল দশা যে সেখান দিয়ে মানুষের হাঁটা চলা পর্যন্ত সমস্যা। ঠিক যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে, প্রসূতিকে নিয়ে যাওয়া হচ্ছে খাটিয়া করে, তার পরিবারের লোকেরা পায়ে হেঁটে রাস্তায় রাস্তা থেকে পারাপার করছেন। ঠিক যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জানা যাচ্ছে যে দুবার রাস্তার কাজের উদ্বোধনের পরেও তৈরি হয়নি রাস্তা। পথশ্রী প্রকল্পের দুবার উদ্বোধন হয়েছে সেই জায়গায়, কিন্তু তারপরেও তৈরি হয়নি। অগত্যা খাটিয়া করেই হাসপাতালে যেতে হচ্ছে প্রসূতিকে। মুর্শিদাবাদের সুতির বেহাল রাস্তার অবস্থা একেবারে ভাইরাল সেই ভিডিও সামাজিক মাধ্যমে। অল্প বৃষ্টিতেই সেখানে কাদা জমে, জলের সমস্যায় রয়েছেন কয়েক হাজার গ্রামবাসী।
আমরা জানি এর আগেও আমরা দেখেছিলাম যে রাস্তার একেবারে এমন বেহাল দশা থাকে যে সেখান থেকে মানুষের গাড়ি যাওয়া তো দুরস্ত, সেখান থেকে মানুষের হাঁটা চলা করাটাও প্রচন্ড সমস্যার হয়ে পড়ে। ঠিক যে ছবি মুর্শিদাবাদের সুতিতেও ফুটে উঠছে, একজন প্রসূতি, যে প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাকেও তার পরিবারের লোকজনেরা নিয়ে যাচ্ছেন কিভাবে না খাটিয়া করে, পায়ে হেঁটে। এর আগেও আমরা দেখেছি এরকমই একটি ঘটনায় ঠিক যেমনটা প্রসূতি রাস্তাতেই যখন রাস্তার বেহাল দশা অবস্থা ছিল, সে গাড়ি বেরোতে না পেরে গাড়িতেই প্রসব করতে হয়েছিল। আর এবারও ঠিক সেই একই ঘটনা মুর্শিদাবাদের সুতিতে। এ বিষয়ে গ্রামবাসীদের কি অভিযোগ শুনবো। বিধায়কের উপরে আফসোস, তিনি আমাদের রাস্তাঘাট দেখে গেল, বলে দিল যে রাস্তা করে দেবো, কিন্তু করে দেয়নি। রাস্তা যদি আমাদের সিওমেতে কমপ্লেন দিয়ে এলো এবং ইমানি বিশ্বাস মহাশয় এসে নারকেল ফাটিয়ে গিয়েছিলেন রাস্তা উদ্বোধন করার জন্য। এখন পর্যন্ত আমাদের কোনো রাস্তা হয়নি এবং কাদা হয়ে আছে, অ্যাম্বুলেন্স আসছে না, সবজিওয়ালা যেতে পারছে না, মানুষ সবজি কিনে খেতে পারছে না। প্লাস এই পাড়ার পূর্ব পাড়ার লোক গাড়ি নিয়ে যেতে পারছে না, গাড়ি রেখে যেতে হচ্ছে। আর কাদাতে কি বলবো, বাচ্চা ছেলেগুলো যে আসছে প্রাইমারি স্কুল যাবে, জুতো মাথায় করে নিয়ে স্কুল যেতে হচ্ছে তাদেরকে। বাচ্চা ছেলেগুলো বাড়ি থেকে স্কুল যেতে চাইছে না কাদার জন্য। তো কি বলবো, এটা দুঃখের বিষয়। এই ঘটনায় আশাকর্মী তিনি কি বলছেন এবার শুনুন। এলাকা থেকে আমার পূর্বপাড়া থেকে পেশেন্ট, গর্ভবতী মা বা পেশেন্ট বা রুগী বা বয়স্ক মায়েদেরকে আনতে আমাদের খুব কষ্ট হয়। তো গর্ভবতী মাকে আমাদের খাটে করে নিয়ে আসতে হয়। তো আমাদের রাস্তা বিচ্ছিন্নর জন্য আমরা সব কিছু পরিষেবা করার পরেও আমরা হতে পারে যোগাযোগ বিচ্ছিন্নর জন্য, মানে আমাদের এখান থেকে সাব সেন্টার হসপিটাল হচ্ছে পারাইপুর থেকে 20 কিলোমিটার দূরত্ব। তো মানে গাড়ি না পাওয়ার সুযোগে আমরা তখন কি করি, আমাদের আসতে পারে না, রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন, তার জন্য আমাদের তখন বাড়িতে হোম ডেলিভারি হয়। খাটে করে নিয়ে মাকে আনতে হয় গ্রামে এসে তখন মানে উঠে তখন গাড়িতে চাপাতে হয়। রাস্তার জন্য আমরা একটা আবেদন করছি যে আমাদের রাস্তার যোগাযোগ হতে গেলে, ভালো যোগাযোগ হতে গেলে আমরা হতে পারে গর্ভবতী মা বা পেশেন্ট, বয়স্ক দের রোগী ওদেরকে নিয়ে আমরা হাসপাতালে যোগাযোগ করতে পারবো। এই ঘটনায় একটু বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ রফি, তার থেকে একটু বিস্তারিত জানবো। মোহাম্মদ রফি, এই যে ঘটনাটি ঘটছে, রাস্তার এরকম হতশ্রী পরিস্থিতি যেখানে প্রসূতিকেও এরকম খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে, এই বিষয়ে স্থানীয় প্রশাসন তাদের কি বক্তব্য, কি বলছেন তারা? যেটুকু জানা গেছে, এই যে হারোয়া গ্রাম পঞ্চায়েতের পারাইপুর যে গ্রাম মুর্শিদাবাদের সুতি থানার, সেই গ্রামেই আজকের এই যে একটি ছবি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে এই প্রসূতিকে তারা গ্রামের রাস্তা নেয়, সেই কারণের জন্য তারা যে সেই খাটিয়াতে করে তারা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসছে। যদিও এই যে রাস্তা খারাপ, এই রাস্তা খারাপের জন্য প্রশাসনকে স্থানীয় বিডিও এবং যে এলাকার যে বিধায়ক রয়েছেন তাদেরকে রীতিমতো এই যে রাস্তা খারাপ এইটা জানানো হয়েছে এই ঘটনা। তারপরেও যে এই রাস্তার জন্য যে টাকা, সেই টাকাও কিন্তু বরাদ্দ হয়ে গেছে 29 লক্ষ টাকা। তারপরেও এই রাস্তা এখনো পর্যন্ত রাস্তা কমপ্লিট হয়নি। কিন্তু তারা যেটুকু স্থানীয় সূত্রে আমরা যেটুকু জানতে পারছি যে এই যে বিডিও অফিস থেকে যে এই কাজের যে টেন্ডার বেরোনোর পর যারা ঠিকাদার যারা কাজ পায়, সেই তারা এখনো পর্যন্ত কাজটাকে কমপ্লিট করতে পারেনি। এবং সেই জায়গা থেকেই আজকের যে এই যে ঘটনা, মুর্শিদাবাদের সুতির যে হারোয়া গ্রাম পঞ্চায়েতের পারাইপুর গ্রাম, সেই গ্রামেরই এই যে ঘটনা দুর্লভ। আজকে এই একটা আমরা ঘটনা দেখলাম যে একটা প্রসূতি, যে একটা মহিলা, তাকে নিয়ে আসা হলো খাটিয়ার উপরে। নজিরবিহীনের একটা সাক্ষী রইল মুর্শিদাবাদের সুতি। বেশ, ধন্যবাদ রফি। এ বিষয়ে স্থানীয় বিধায়ক তিনি কি বলছেন শুনবো। রাস্তা উদ্বোধন করতে গেছিলাম, আমি করে এসেছিলাম। সেখানে টেন্ডার হয়েছিল, টেন্ডার প্রসেসিংয়ে আমরা রাস্তা উদ্বোধন করেছিলাম সমস্ত আমার এলাকার জনপ্রতিনিধিকে নিয়ে। সেই সূত্রে বাংলায় যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তা করার জন্য ছুটে বেড়াচ্ছে এবং ডেভেলপমেন্ট করছে, সেই সূত্রে আমরা যাই। সেখানে বিডিও সাহেবকে আমি বারবার বলি কি আজকে প্রায় 14-15 মাস হতে চললো, কেন রাস্তাটা হলো না। একবার নয়, একাধিকবার বলেছি এবং সেখানকার সভাপতিকেও বলেছি পঞ্চায়েত সমিতি, সেই রাস্তা কেন উদ্বোধন হলো না, উদ্বোধন হওয়ার পর কেন রাস্তা হলো না, এর জবাব পঞ্চায়েত সমিতির সভাপতি দিবে, বিডিও সাহেব দিবেন। আর শুধুমাত্র এই মুর্শিদাবাদের সুতিতেই যে এই ছবি তা নয়,
মেদিনীপুরের নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, সেখানেও ঠিক একই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। একটি ছবি 22শে মের, যেখানে একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ছবিতেই, যে রাস্তার এমন বেহাল অবস্থা যে সেখান থেকে অ্যাম্বুলেন্স পর্যন্ত রাস্তায় ঢুকতে পারছে না, বেরোতে পারছে না। একজন প্রসূতিকে সেই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু সেই গাড়ি বেরোতে না পারায় বাধ্য হয়েই প্রসূতি সেই অ্যাম্বুলেন্সের মধ্যেই প্রসব করে। আরও একটি ছবি নারায়ণগড়েরই, যেখানে একজন বৃদ্ধা, তাকে ডুলিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে। তিনি অসুস্থ ছিলেন, তাকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পর্যন্ত সেই রাস্তাতে প্রবেশ করানো সম্ভব হয়নি। তাকে তার পরিবারের লোকজন, স্থানীয়রা ডুলিতে করে নিয়ে যাচ্ছিলেন। আর ঠিক সেই একই ছবি আবারও আজ মুর্শিদাবাদের সুতিতে, যেখানে খাটিয়া করে বৃদ্ধাকে নিয়ে যাচ্ছেন তাদের পরিবারের সদস্যরাই। আবারও চিকিৎসককে হুমকি দিয়ে বিতর্কে কাঞ্চন মল্লিক। এই খবরে ফিরবো, তবে একটু বিরতির পর সঙ্গে থাকুন। চিকিৎসককে হুমকি দিয়ে এবার বিতর্কে কাঞ্চন মল্লিক। কলকাতা পুলিশ কমিশনারের কাছে চিঠি দিল ট্রপিক্যাল মেডিসিনের অধ্যক্ষ। বউবাজারের থানাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। দ্রুত পদক্ষেপ চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের। অন্যদিকে স্বামীর হয়ে ব্যাটিং শ্রীময়ী চট্টরাজের, দাদাগিরি করেননি, দুর্ব্যবহারের শিকার। সোশ্যাল মিডিয়ায় সাফাই দিচ্ছেন অভিনেত্রী শ্রীময়ী। আমি গেছি নিউট্রাল ভাবে, কোনো আনডিউ অ্যাডভান্টেজ না, কোনো প্রিভিলেজড হতে না। যদি প্রিভিলেজড হতাম আমি আপনাদের দেখালাম যে আমি টিকিট কেটে আউটডোরে দাঁড়িয়ে গিয়ে দেখাতাম না। কোনো দলবাজিও করতে যাইনি, কোনো দাদা দিদি ধরতেও যাইনি, কোনো দাদাগিরিও করতে যাইনি, কোনো ছেলে পেলেদেরকেও নিয়ে যাইনি, কারণ ওখানে তো গুন্ডামো করতে যাইনি। 86 বছর বৃদ্ধাকে নিয়ে আমার দরকার, আমার প্রয়োজন, আমার চিকিৎসার প্রয়োজন, সেই মানুষটার বাঁচার লড়াই। তো সেখানে কেন আমরা করব? আর যদি করার হতো তো তার পাশে তো স্কিন ডিপার্টমেন্টের এইচওডিকে গিয়ে দেখে আসলাম, সেখানেও আউটডোরে টিকিট কেটে দেখে এসছি। কই সেখানে তো কোনো প্রবলেম হলো না। ওনার পাশে বসে থাকা ডক্টর মিশ্র তো দেখে দিলেন, প্রেসক্রিপশনও করে দিলেন। কই সেখানে তো কোনো প্রবলেম হলো না। মানুষের সাথে ব্যবহারটাই মানুষের পরিচয়। হ্যাঁ, যেটা অন্যায়, যখন মানুষ অন্যায় করে তার ক্ষমা চাইতে 2 মিনিটও ভাবতে হয় না। নিশ্চয়ই ক্ষমা চাইবো যেখানে অন্যায় করা হয়। আর যেটা ন্যায় সেটা ন্যায়। জোর করে যদি ন্যায়টাকে অন্যায় বলে দাবি করেন বা চাপিয়ে দেন, জোর জুলুম করে রাজনীতির রং লাগিয়ে দেন, তাহলে ভেরি আনফর্চুনেট। আমরা প্রচুরবার, আমি আমার মাকে নিয়েও বহুবার সরকারি হসপিটালে দেখিয়েছি, কিন্তু সত্যি তারা ভালো চিকিৎসা ব্যবস্থা দিয়েছেন। এবং যখন পরবর্তীতে যে ডাক্তার দেখে দিয়েছেন সেটাও এটাই তার টিকিট। কিন্তু কিছু কিছু মানুষের কাজই থাকে নোংরামো করা, কাদা ছোড়াছুড়ি করা, তাই না জেনে বিচার করবেন না। আর এবার ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সদস্য চিকিৎসক কৌশিক চাকি, তিনি কি বলছেন শুনবো। উনি ডিরেক্টরের সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করেছে বলে আমরা কোনো খবর পাইনি। উনি মেডিসিন বিভাগের যে চিকিৎসক, তার সঙ্গে উনি দুর্ব্যবহার করেছেন। এবং এই চিকিৎসকই 1-1.5 মাস আগে যখন ওনার এই পেশেন্ট ভর্তি ছিল, উনি কিন্তু সফলভাবে এনার চিকিৎসা করেছিলেন অন্যান্য চিকিৎসকদের সাথে নিয়ে। তাদের সঙ্গেই উনি দুর্ব্যবহারটা করেছেন। আসলে বিষয় যেটা, সেটা হচ্ছিল যে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন একটাই, ঠিক আছে, সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য যায়। এবং আজকে আমরা ওখানে গেছিলাম, সেই চিকিৎসক, তার সহকর্মী চিকিৎসক, ওখানকার যে ডিন বা এমএসভিপি এবং ডিরেক্টর, তাদের সঙ্গে আমরা দীর্ঘ সময় আলোচনা করলাম। এবং আমরা যারা জানতে পারলাম যে জেলা থেকে দূর দূরান্ত থেকে মানুষ ভোর 4টে-5টায় বাড়ি থেকে বেরিয়ে সকাল 9টা থেকে ওখানে এসে টিকিট করে চিকিৎসক দেখাবার জন্য লাইন দিয়ে বসে থাকে, তাদেরকে আবার ফিরতেও হয়। সেখানে কেউ যদি কোনো ভিআইপি হয়ে সে যদি 5 মিনিটও তার ওয়েট করার সময় না থাকে, সেই সময় চিকিৎসক আরেকটি
বাচ্চাকে দেখছিলেন, সেটাতেও তারা যদি চঞ্চল হয়ে পড়ে, অধৈর্য হয়ে পড়ে, তাহলে কিন্তু আলটিমেটলি সাধারণ মানুষ যারা গরিব খেটে খাওয়া মানুষ, যারা সরকারি হসপিটালে যায় চিকিৎসার জন্য দূর দূর থেকে আসে, তারা কিন্তু মানুষেরই আলটিমেটলি চিকিৎসা পেতে অসুবিধা হয়। যত কাণ্ড বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ছিল আর তারপরেই পরীক্ষা বাতিল। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। যত কাণ্ড যেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। গতকালও আমরা দেখেছিলাম ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে বিভ্রাট ছিল, আর আজও শুক্রবারও রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ছিল, সেখানেও প্রশ্নপত্রে বিভ্রাট। পরীক্ষা শেষের পরেই বাতিল ঘোষণা করা হলো এই পরীক্ষা। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। সিলেবাস বহির্ভূত প্রশ্ন থাকার কারণে পরীক্ষা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আমরা দেখেছিলাম প্রশ্নপত্রে বিভ্রাট ছিল, সেখানে প্রশ্নপত্রে বিভ্রাট লক্ষ্য করা গিয়েছিল। আবারও শুক্রবারও রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষাতেও প্রশ্নপত্রে বিভ্রাট, ফলে পরীক্ষা বাতিলের ঘোষণা। প্রাইম টাইম এখনকার মতো এই পর্যন্তই। এরপর দেখুন নিউজ এক্সপ্রেস, তারপর সন্ধ্যে 7টায় সানন্দার সঙ্গে দেখুন বেঙ্গল লাইভ।